মরক্কোর বিপক্ষে 1-1 গোলে ড্র দিয়ে শেষ পর্যন্ত নিজেদের ইজ্জত বাঁচাতে পেরেছে ব্রাজিল। কিন্তু এই ম্যাচে ট্যাকটিক্যালি কোন ফ্লো দেখা গিয়েছে। সো আজকের ভিডিওতে আমরা ব্রাজিলের এই ম্যাচের ট্যাকটিক্যাল সমস্যাগুলো নিয়ে কথা বলার চেষ্টা করবো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে বলবেন না, ফেসবুকে যে নতুন হলে ফলো করতে বলবেন। আমরা কিন্তু 50 এর খুবই কাছে আছি, সো প্লিজ সাবস্ক্রাইব। চলুন দেরি না করে শুরু করা যাক। সো রাফিনা এবং ভিনিসিয়াস দুজনকেই লেফট উইংয়ে ইউজ করার চেষ্টা করা হয়েছে। এটার মূল কারণ ছিল এই দুজনের মধ্যে ভালো কম্বিনেশন তৈরি করা। এর ফলশ্রুতিতে সমস্যাটা হয়েছে যে রাইট উইংয়ে একদম খালি জায়গা তৈরি হয়ে গিয়েছিল, এখানে কোনো প্লেয়ারে তেমনভাবে অপারেট করতে পারেননি। এই সমস্যার সমাধানের জন্য শেষ পর্যন্ত দেখা গিয়েছে ব্রাজিল এরকম একটা ফরমেশনে চলে গিয়েছে, যেখানে ইবানেসকে একজন রাইট ব্যাকের মতো ইউজ করা হয়েছে, যদিও সে একজন সেন্টার ব্যাক। সো তাকে কিন্তু ওয়েজলের রোলটা দিয়ে দেওয়া হয়েছিল। এর কারণে দেখা যাচ্ছে ডিফেন্সটা কিন্তু ডিসওরিয়েন্টেড হয়ে গিয়েছে এবং এই যে মার্কিনোস এবং গ্যাব্রিয়েলের মধ্যে ডিস্টেন্স ভালোভাবে মেনটেন হয়নি। আর মিডফিল্ডের কথা কি বলবো, এই মিডফিল্ড তো প্রবাবলি সবচেয়ে জঘন্য ম্যাচ খেলেছে। এদের মধ্যে শেপ তেমনভাবে ছিল না। ক্যাসেমিরো ব্রুনোর মধ্যে হিউজ ডিস্টেন্স, পাকেতে এমন একটা পজিশনে দাঁড়িয়ে আছে যেটা আসলে তেমন কোনো ভ্যালুই নেই। এই পজিশনে সে যদি বল রিসিভও করে, তার সাথে কিন্তু দুজন প্লেয়ার আছে, সো সে কিন্তু বল মিস করার পসিবিলিটি অনেক বাড়িয়ে দেয়। নেক্সট আমরা এখানে আরেকটা সিচুয়েশন দেখতে পাচ্ছি, যেখানে ক্যাসেমিরো এখান থেকে ব্রুনো গিমারেসকে বল সাপ্লাই করেছে। আবারও দেখতে পাচ্ছি আমরা ডিফেন্সটা কিন্তু পুরোপুরি ডিসওরিয়েন্টেড, দুজনের মধ্যে তেমনভাবে ডিস্টেন্স মেনটেন হয়নি, ভালো কম্বিনেশন হয়নি। এবং এদিক দিয়ে ইভানেস অনেকটা রাইট উইঙ্গারের মতো খেলছে। তো পাকে তার এদিকে হেল্প করার বদলে আমরা দেখতে পাচ্ছি সেও কিন্তু অনেকটা অ্যাটাকারের মতো খেলা শুরু করে দিয়েছে লেফট দিক দিয়ে। সো লেফট দিক কিন্তু অনেক বেশি ওভারলোড হয়ে গিয়েছে, কিন্তু রাইট ব্যাকের দিক দিয়ে তেমন কোনো আক্রমণই হয়নি। এর ফলশ্রুতিতে মরক্কোর ডিফেন্স করা সহজ হয়ে গিয়েছে। আমরা দেখতে পাচ্ছি মরক্কো সেই মিড ব্লকটাকে মেনটেন করেছে, এখানে 4 জন, এখানে 2 জন, খুব ভালো প্রেস কিন্তু তারা করেছে। সো এটা আরেকটা সিচুয়েশন যেখানে আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি ব্রাজিলিয়ান প্লেয়াররা শেপ মেনটেন করতে পারছেন না এবং ডিফেন্সটা তো আগের মতো সেম ডিসওরিয়েন্টেড। সেকেন্ড হাফে কার্লো আনচেলোত্তি একটু চেঞ্জ করেছিলেন, সেখানে ক্যাসেমিরোকে নামিয়ে তিনি ফাবিনোকে নামান এবং ইভানেসকে সরিয়ে সেখানে দানিলোকে নামান। এর ফলশ্রুতিতে দেখা গেল ব্রাজিলের ডিফেন্সটা অনেক বেশি সাজিয়ে গুছিয়ে উঠলো এবং ব্রাজিল ডিফেন্সিভলি ভালো হলো। আর মিডফিল্ডের ক্ষেত্রে পাকে তাকে একজন প্রপার মিডফিল্ডারের মতো ইউজ করা শুরু হয়ে গেল। ব্রুনোও কিন্তু ভালো একটা সিচুয়েশনে চলে আসলো। সো ব্রাজিল ম্যাচটা কন্ট্রোল করা শুরু করলো, কিন্তু এখান থেকে ব্রাজিল রেজাল্ট আনতে পারেনি, বিকজ আক্রমণ ভাগে কিছু সমস্যা ছিল। কিন্তু ব্রাজিল ম্যাচটা কন্ট্রোল করেছে শেষ পর্যন্ত এবং এই কারণে ম্যাচটা কিন্তু ড্র নিয়ে ফিরতে পেরেছে। সো ফাবিনোর ইনক্লুশনটা একটা ক্লিয়ার ইন্ডিকেশন যে ক্যাসেমিরোর অবস্থা খুবই বাজে এবং আসলে তার রিটায়ারমেন্টই এখন সবচেয়ে ভালো অপশন। ফাবিনোকে নেক্সট ম্যাচে হয়তো সুযোগ দেওয়া হতে পারে। সো এই মিডফিল্ড নিয়ে কিন্তু কাজ করার অনেক সুযোগ রয়েছে। সো এটা হচ্ছে 2 হাফে কার্লো আনচেলোত্তির চিন্তা ভাবনা। ফার্স্ট হাফে তিনি ভিনি এবং রাফিনার মধ্যে কম্বিনেশন তৈরি করার চেষ্টা করেছেন, যার কারণে রাইট ব্যাক অনেক বেশি দুর্বল হয়ে গিয়েছে। কিন্তু সমস্যা ধরা পড়ার পর রাফিনাকে কিন্তু অনেকটা রাইট উইঙ্গারের মতো ইউজ করা হয়েছে। সো এটা একটা সিচুয়েশন যেখানে মরক্কো আক্রমণে আছে, কিন্তু ইভানেস কিন্তু আবারও সেই মিস্টেক করেছে। শেষ পর্যন্ত তাকে নামিয়ে নেওয়া ভালো একটা ডিসিশন ছিল। কিন্তু এই দুজন ডিফেন্সিভ মিডফিল্ডার এরা কিন্তু একদমই শেপ মেনটেন করতে পারেনি, একদমই কিন্তু তার পজিশন মেনটেন করতে পারেনি এবং ডিফেন্সকে শিল্ড করতে পারেনি। আমরা এখানে একজন প্লেয়ারকে দেখতে পাচ্ছি, ক্যাসেমিরো ব্রুনোর কাজই ছিল তাকে আটকানো, কিন্তু তারা কিন্তু সেই কাজটা করতে পারেনি। সো পুরো প্রেশারটা কিন্তু ডিফেন্সের উপর চলে এসেছে। এটা আরেকটা সিচুয়েশন যেখানে আবারও মিডফিল্ড ব্যর্থ হয়েছে। এই কাজটা কিন্তু এখানে এই বলটা ব্লক করার কাজ কিন্তু ক্যাসেমিরোর, কিন্তু শেষ পর্যন্ত সেই ব্লকটা করতে হয়েছে এখানে একজন ডিফেন্ডারকে। সো মিডফিল্ড কিন্তু এখানে ব্রাজিলের ডিফেন্সে হেল্পই করতে পারেনি। সো এখানে আরেকটা সিচুয়েশন যেখানে আমরা ক্লিয়ারলি বুঝতে পারবো যে কিভাবে মরক্কো ব্রাজিল দলের মিডফিল্ডকে ব্রেক করেছে। এখানে আমরা পাকে তাকে দেখতে পাচ্ছি, তার সাথে ব্রাজিলের ডিফেন্স আছে, কিন্তু ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন এখানে একজন প্লেয়ার কিন্তু ফ্রি আছে। ক্লিয়ারলি কিন্তু মরক্কো এখানে পাস বের করতে পারে, কিন্তু এইখানে বলটা ব্লক করার যার কাজ ছিল সেই ক্যাসেমিরো কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। তার এই পুরো ম্যাচ জুড়ে যে ধরনের স্লো বিল্ড আপ ছিল, যেই ধরনের মুভমেন্টের সমস্যা ছিল, ক্লিয়ারলি সে কিন্তু অনেক বেশি এইজ ফ্যাক্টরে ভুগছে এবং তাপের মধ্যে সে খেলতে পারছে না। ইউএসের প্রত্যেকটি ম্যাচে কিন্তু অনেক বেশি হিট হতে চলেছে। সো পাকে তাকে এখানে চলে আসতে হয়েছে, এখানে কিন্তু অনেক বেশি প্লেয়ার জটলা হয়ে গেছে। ফলশ্রুতিতে এই যে এত বড় একটা খালি জায়গা তৈরি হয়েছে, যারা কিন্তু ক্যাসেমিরো এসে এখানে ব্লক করার কথা ছিল। সো ক্লিয়ার সিচুয়েশন, ক্যাসেমিরো এখানে আসতে পারেনি, অনেক বেশি স্পেস তৈরি হয়েছে। ঠিক এই লেফট ব্যাকের প্লেয়ারের কাছে বলটা এসেছে এবং এখন ব্রাজিলের ডিফেন্ডাররা তাই এই স্পেসটাকে কভার করতে সামনে চলে এসেছেন। ডিফেন্ডারের সামনে চলে আসা এত বেশি একটা বড় স্পেস তৈরি হয়ে গেছে। সো এখান থেকে কিন্তু একটা রান করেছেন প্লেয়ার, খালি জায়গা পেয়ে গিয়েছেন। সমস্যাটা সেই মিডফিল্ডে এসে পড়ে ডিফেন্সকে খুব বেশি দোষ দেওয়ার সুযোগ নেই। এর আরেকটা সিচুয়েশন যেখানে আমরা দেখতে পাচ্ছি বুয়াদ্দি, সে কিন্তু এই ম্যাচে খুব ভালো খেলেছে। তার সাথে ব্রাজিলের 5 জন প্লেয়ার আছে, কিন্তু এখন পর্যন্ত কেউ তার উপর প্রেশার তৈরি করছে না। সো ব্রাজিলের যে হাই প্রেসের কথা আমরা বলছিলাম, লাস্ট 2 ম্যাচে তারা খেলেছিল, কার্লো আনচেলোত্তি বলেছিলেন তিনি হাই প্রেসিং ফুটবল খেলতে চান, প্লেয়াররা বলেছিলেন, কিন্তু এই ম্যাচে হাই প্রেসিং এর এইচও দেখা যায়নি। সো এতটাই বাজে একটা সিচুয়েশন ছিল, প্লেয়াররা কন্ট্রোল করতে পারেননি, তারা মানসিকভাবে দুর্বল ছিলেন, অ্যাংশিয়াস ছিলেন, শুরুর দিকেই মিস্টেক করা শুরু করেছিলেন। সো এইগুলোর কারণে এটা। সো একজন প্লেয়ার, এক বুয়াদ্দি 18 বছরের ছেলে, ব্রাজিলের প্রায় 5 জন প্লেয়ারকে ব্যস্ত করে ফেলছে। সো এটা কিন্তু খুব বাজে একটা সিচুয়েশন। এখানে আবারও দেখতে পাচ্ছি আমরা ইভানেজের মিস্টেক, খুব বাজে একটা ম্যাচ খেলেছে। কিন্তু এই ইভানেজের মিস্টেক হওয়ার পর যে ব্রুনো গিমারেজের কাজ ছিল বলটা সে ব্লক করা, সে কিন্তু অনেক বেশি ডিস্টেন্সে আছে এবং ক্যাসেমিরোকে আপনি অলমোস্ট একটা নন এক্সিস্টেন্ট রোলে দেখতে পাবেন। পাকেতাও কিন্তু অনেক বেশি আক্রমণে আছে। সো বলটা ব্লক করবে কে? সরাসরি কিন্তু ডিফেন্সের উপর আক্রমণটা আছড়ে পড়ছে।
আবার একটা সিচুয়েশন, আবারও সেই ব্রাজিলের যে মিডফিল্ড আছে ক্যাসেমিরো, ব্রুনো গিমারেস, তারা বলকে শিল করতে পারেনি। শিল করা তো দূরের কথা, তারা কাকে মার্ক করছেন সেটাই কিন্তু কোয়েশন হয়ে যায়। সো পুরো অ্যাটাক আবারও সেই গ্যাব্রিয়েল মার্কিনোসের উপর, সম্পূর্ণ জায়গা কিন্তু খালি, এত বিশাল একটা স্পেস। কিন্তু ক্যাসেমিরো কাকে মার্ক করছেন উনি নিজেও জানেন না, ব্রুনো কাকে মার্ক করছেন নিজেও জানেন না। সো মিডফিল্ডের অবস্থা জঘন্য। ব্রাজিলের ডিফেন্সের আসলে খুব বেশি কিছু করার ছিল না, এই দুজনের পক্ষে এত বেশি এরিয়া কভার করা পসিবল না। এখানে একটা সিচুয়েশন আমরা দেখতে পাচ্ছি ব্রাজিল কি পরিমাণ মিসপাস করেছে। ব্রুনোর উপর দুজনের প্রেশার আছে, কিন্তু ব্রাজিল প্লেয়াররা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। প্লেয়ারদের কিন্তু অফ দ্য বল কোনো মুভমেন্ট নেই। সো একটা মুভমেন্ট করলেই তো বলটা রিলিজ করা হবে। সো এখান থেকে কিন্তু শেষ পর্যন্ত বলটা ব্রুনো গিমারেস মিসপাসই করলেন। সো এখানে কিন্তু ক্যাসেমিরোকে বের করার কথা ছিল, বাট ক্যাসেমিরো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন, তিনি না সামনে এসে হেল্প করছেন না একটা মুভমেন্ট করছেন যাতে অন্য প্লেয়াররা ব্যস্ত হয়। সো ব্রুনো মিসপাস করলেন, শেষ পর্যন্ত ব্রাজিলের পুরো মিডফিল্ডটা কিন্তু ওপেন হয়ে গিয়েছে। এই দুইজন যে ব্রাজিলের পিভট খেলছেন তারা বলকে ব্লক করতে পারছেনই না। ব্রাজিলের প্রত্যেকটা প্লেয়ারের বিপরীতে কিন্তু মরক্কো একজন প্লেয়ার আছে। সো তারা কিন্তু নিউমেরিক্যাল সুপ্রিমেসি কাউন্টার এটাকে বজায় রেখেছে। মিসপাস থেকেই সেই মিডফিল্ডের সমস্যা থেকেই সব সমস্যার জন্ম। আরেকটা সিচুয়েশন, এবার ব্রাজিলের অ্যাটাকের একটা সিচুয়েশন। সো পাকেদা মিসপাস করেছে, কিন্তু এই প্লেয়ারের উপর প্রেশার তৈরি করার মতো কোনো প্লেয়ার নেই। সম্পূর্ণ মাঠ কিন্তু খালি জায়গায় চলে আসে। ব্রাজিলিয়ান প্লেয়াররা এখন পর্যন্ত পজিশনও নিতে পারেননি। ব্রুনো কিন্তু এখনো প্লেয়ারকে মার্ক করতে পারেনি এবং ইগার থিয়াগো পিছনে এসে হেল্প করছেন না। সো আবারও সেই মিডফিল্ড সমস্যা। ক্যাসেমিরোকে আমরা দেখতে পাচ্ছি কোনো একটা পজিশনে সে কিন্তু নেই। শেষ পর্যন্ত খালি জায়গা এখানে পেয়ে গেল এবং ব্রাজিলের এখানে আমরা তিনজন প্লেয়ারকে দেখতে পাচ্ছি। ব্রাজিলের তিনজন প্লেয়ার এখানে এসে এই বলটাকে ব্লক করার চেষ্টা করছেন, কিন্তু তারা পারেননি। একটা থ্রু বল আসে এবং ব্রাজিলের হাইলাইন ডিফেন্সের সমস্যা এখান থেকে ধরা। তো ব্রাজিল কিন্তু হাইলাইন ডিফেন্সে খেলছে, কার্লো আনচেলোত্তির এই যে ট্যাকটিক্যাল সমস্যা সেটা কিন্তু এখানে ধরা পড়ে। সো ব্রাজিলের মিডফিল্ড যেহেতু বলটাকে ব্লক করতে পারছেন, আটকাতে পারছেন, একসাথে তিনজন প্লেয়ারও সেটা করতে পারছেন না। ব্রাজিলের ডিফেন্সটা ওপেন হয়ে গিয়েছে এবং দুইজন ডিফেন্ডারের মাঝখানে থ্রু বল এসছে, আর এই দুইজনে কিন্তু পেরে ওঠেনি। সো ব্রাজিলের হাইলাইন ডিফেন্সের চিন্তাভাবনা কিন্তু এখন বাদ দিতে হবে। এনাফ ইজ এনাফ। এরপরে এখানে একটা সিচুয়েশন, দেখুন গোল কোথায় আর বল কোথায়, গোল পোস্ট থেকে বলের দূরত্ব কতটা বেশি। সো একজন গোলকিপার এখানে এসে কেন প্লেয়ারকে গোল করার সুযোগটা করে দেবেন? সিম্পল একটা কোয়েশন। এখানে যদি এলিসন পিছনে থাকতেন তার জন্য অনেক বড় একটা সুযোগ ছিল বলটা সেভ করার, এখান থেকে গোল করা অনেক কঠিন। তাছাড়া ব্রাজিলের দুজন ডিফেন্ডার সামনে চলে এসেছিলেন, তারা যদি এখানে চলে এসে ট্যাকেল করে ফেলতেন গোল হওয়ার পসিবিলিটি কিন্তু কমে যেত। সো এলিসন মার্কা ফর্মেই আছে। প্রবাবলি এলিসনকে আমরা হারিয়েই ফেলেছি, সেই 2-3 বছরের পুরাতন এলিসন আর নেই। এখন তাকে বিশ্বের সেরা তো বলাই যায় না, এখন তাকে আমরা ভালো গোলকিপারও বলতে পারি না। আসলে এটা খুব বাজে একটা আউটিং ছিল, খুবই বাজে। এই পরিমাণ স্পেস সে যদি পিছনে থাকতো এখান থেকে গোল করা অনেক অনেক কঠিন থাকতো। এটা একটা সিচুয়েশন যেখান থেকে ব্রাজিল গোল করেছিল, যেখানে কিন্তু ব্রুনো গিমারেস সেই খালি জায়গাটা পেয়ে গিয়েছেন, তার মাধ্যমে থ্রু বলে এসেছে ভিনির কাছে এবং ভিনি এখান থেকে দুর্দান্ত একটা ফিনিশ করেছে। মোট সমস্যা হচ্ছে ব্রাজিল এজ এ টিম ভালো খেলতে পারেনি, কয়েকজন প্লেয়ারের সমস্যা না বললেই হয়। ট্যাকটিক্যালি অনেক মিস্টেক করেছে, সবচেয়ে বড় মিস্টেক হচ্ছে ব্রাজিল হাই প্রেসিং ফুটবল আজকে কার্যকরী হতে পারেনি, তারা পেসে পেরে ওঠেনি, মিডফিল্ড কন্ট্রোল করতে পারেনি, তারপর ডিফেন্সিভ শেপ মেনটেন করতে পারেনি। তাছাড়া আমরা এই ম্যাচে দেখেছি ব্রাজিলের হাইলাইন ডিফেন্সের সমস্যাটা, ওই সমস্যাও দূর করতে হবে। আর সবচেয়ে বড় কথা, ব্রাজিলের এই তিনজন প্লেয়ারের মধ্যে মিডফিল্ড কম্বিনেশন হচ্ছে না। সো ব্রাজিলকে নতুন করে ভাবতে হবে, ক্যাসিমেরোকে বাদ দিয়ে প্রবাবলি ফাবিনোকে নিয়ে চিন্তা ভাবনা করতে হবে এবং ড্যানিলোকে সুযোগ দিতে হতে পারে। সো মিডফিল্ড নিয়ে চিন্তা ভাবনা করতে হবে, অ্যাটাক নিয়ে চিন্তা ভাবনা করতে হবে। ইগোর থিয়াগো কিন্তু ভালো ম্যাচ খেলেনি, তার পজিশনিংও মোটামুটি ভালো হলেও গোল করতে পারেন, সুযোগ কম পেয়েছে, এটা অবশ্যই বলা যায়। আর ইভানেস কিন্তু এই ম্যাচে ফ্লপ। সো নেক্সট ম্যাচে ড্যানিলোকে স্টার্ট করানো বেটার হতে পারে। সো ওভারঅল এই সিচুয়েশনের পর ব্রাজিলের কাছে অনেকগুলো চেঞ্জ করতে হবে, টেকনিক্যালি অনেক চেঞ্জ করতে হবে। অ্যান্ড কার্লো আনচেলোত্তি দেখা যাক শেষ পর্যন্ত কী চেঞ্জ করেন। তিনি নিজেও খুশি ছিলেন না, ক্লিয়ারলি বোঝা গিয়েছে, এবং তিনি একটা কথা ক্লিয়ারলি বলেছেন, প্লেয়াররা প্রত্যেকেই কিন্তু প্রেস কনফারেন্সে বলেছেন যে তারা অ্যাংশিয়াস ছিলেন, তারা চাপের মধ্যে খেলতে পারেন। এটা অবশ্যই সত্য, কিন্তু টেকনিক্যাল সমস্যাও কিন্তু হিউজ। সো আপনার কাছে কি মনে হয় কোন সমস্যা ব্রাজিল ফেস করেছে সেটা কমেন্টে জানিয়ে দিন। এর পরবর্তীতে কোন টপিকে ভিডিও দেখতে চান সেটা কমেন্টে জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ।